ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের ভিডিওতে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার 2026 উচ্চ মাধ্যমিকে তোমাদের গুরুত্বপূর্ণ কবিতা বা ভার্স শেক্সপিয়ারের লেখা সনেট 73 দ্যাট টাইম অফ ইয়ার। এই সনেট থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ 2 মার্কসের কিছু প্রশ্ন এবং তার সাথে আমরা ব্রড কোয়েশ্চেন্স আমরা দেখে নেব। তোমাদের এখানে অনেক কিছু দেওয়া রয়েছে তোমাদের নোটসের মধ্যে, তোমরা দেখতে থাকো এবং যারা এখনও প্রিপারেশন যাদের ভালো লেভেলে নয় তারা নোটটা দেখো। খুব সিলেক্টিভ শর্ট তোমরা পড়লেও তোমাদের অনেক উপকার হবে, কারণ এখানে অর দিয়ে কোয়েশ্চেন কত রকমভাবে হতে পারে তোমাদের সেই ধারণা দেওয়া হবে। আর একটি থেকে দুটো প্রশ্ন পড়ো, কীভাবে তোমরা কমন পাবে সেই সূত্রটাও তোমাদের এই ভিডিওর মধ্যে বলা হবে, তো তোমরা সাথে থাকো। আর যারা এখনও শুরু করোনি বা ভয়ে রয়েছো তারা ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, লাইভ ক্লাসে জয়েন করতে পারো। আদারওয়াইজ তোমাদের ইউটিউবেও তোমাদের বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস ক্লাসেস দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। তো প্রথমে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একদমই ভিভিআই 2 মার্কসের কিছু সাজেশন, কিছু কোয়েশ্চেন্স এখানে রয়েছে। দেখো, প্রথমে তোমাদের রয়েছে যে কবির নাম, মানে হু রোট সনেট 73, স্ট্রাকচার, রাইম স্কিম, মিটার কি। এই না, এই কবিতাটা লিখছেন তো উইলিয়াম শেক্সপিয়ার, এবং এটা হলো একটা শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট। এবং এর মধ্যে এই যে রাইম স্কিম সেটা কীরকম না, 3 কোয়াট্রেইনস অ্যান্ড আ ফাইনাল কাপলাইট। এবং এর মধ্যে কি রয়েছে, এই রাইম স্কিমটা হলো এবি এবি, 3 কোয়াট্রেইনস, মানে এক একটাতে রয়েছে মোট 4 লাইন করে, তাহলে মোট 3 4 12, আর ফাইনাল কাপলেটে 2টো লাইন থাকবে, তাহলে 12 আর 2 14, মানে চতুর্দশপদী কবিতা বা সনেট হচ্ছে। আর এর মধ্যে দেখো কি রয়েছে, এর মধ্যে সনেটের যে রাইম স্কিমটা রয়েছে সেটা এরকম না, এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জি জি, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। অ্যান্ড মিটার ইজ আয়াম্বিক পেন্টামিটার, এটা একটু বেসিক তোমাদের জেনে রাখা দরকার। ফাইনাল কাপলেটের কি সিগনিফিক্যান্স রয়েছে, আর এটাকে কি একটা শেক্সপিয়ারিয়ান সনেট বলা যায়? হ্যাঁ, কারণ শেক্সপিয়ার সনেট তো বলাই যাবে, কারণ শেক্সপিয়ারের সনেটের বৈশিষ্ট্যই হলো 14টা লাইন থাকবে, যে কোয়াট্রেইনস থাকবে, একটা কাপলেট থাকবে, অর্থাৎ লাস্টের 2 লাইন, এবং রাইম স্কিম যেটা এক্ষুনি বললাম সেটা, এবং আয়াম্বিক পেন্টামিটারে সবই লেখা প্রায়। তো সুতরাং এটা একটা শেক্সপিয়ারিয়ান সনেট, বলার কিছু নেই। কে লিখেছেন? শেক্সপিয়ার লিখেছেন, এবং তোমাদের নোটের সাথে সাথে বাংলা মানে দেওয়া রয়েছে, যাতে তোমরা খুব ইজিলি কিন্তু বুঝতে পারবে। তো কাকে উদ্দেশ্য করে লেখা রয়েছে এই সনেটটি? To whom is Sonnet 73 addressed? It is addressed to the fair youth, a young friend or patron to whom the poet expresses emotional intimacy and concern. তো দেখো, তোমাদের বাংলা মানে দেওয়া রয়েছে। এই কবিতার যে মেন থিম বা মুড বা টোন সেটা কি? দেখো, প্রশ্ন একটা বা উত্তর একটা হবে, বাট ওই একই উত্তরের জন্য আমি কত রকমভাবে সেই প্রশ্নটাকে কিন্তু তৈরি করতে পারি। থিম, মুড, টোন, আরও অনেক রকমভাবে দেওয়া যায়। দেখো, আগে আগে তোমাদের রয়েছে এরকম অনেক কিছু। এখানে নেচার এজিংকে কেন্দ্র করে দিতে পারে, এটাই কবিতার মেন বিষয়বস্তু। ডেথ, মেসেজ কি রয়েছে এই কবিতার মধ্যে সেটা। এছাড়াও কবিতার এই মেন থিমটাকে কিন্তু বাংলাতেও আমরা লিখে দিয়েছি। হোয়াট ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হিমসেলফ টু? হোয়াট ইজ ইট সিগনিফিক্যান্স? স্পিকার কার সাথে তুলনা করছেন? না লেট অ্যাটমের সাথে তুলনা করছেন, টুলেটের সাথে তুলনা করছেন, অ্যান্ড ডাইং ফায়ারের সাথে তুলনাটা করছেন নিজেকে। তো এখানে কোন কোন মেটাফোর আমরা দেখতে পাচ্ছি, এই সোনেটের মধ্যে কোন কোন মেটাফোর বা সিম্বলের আমরা দেখতে পাচ্ছি? আটাম, টুইলাইট, ডাইং ফায়ার, বেয়ার উইন্ড কার্স, মানে এইগুলোর মধ্য দিয়ে কবি কী কী জিনিস বোঝাতে চাইছেন সেটা। ওটা আটামের মাধ্যমে বয়স্ক যে কাল, ওল্ড এজ, সেটা। টুলেটের মাধ্যমে বোঝানো হচ্ছে ডেথকে, অ্যাপ্রোচিং ডেথ। ডাইং ফায়ারের মাধ্যমে বোঝানো হচ্ছে যে জীবনের শক্তি শেষ হয়ে যায়, ফেডিং লাইফ ফোর্স, সেটা। এবং বেয়ার উইন কয়ার্স মানে এমটি হিউম্যান বডি। তো সেটারও দেখো বাংলায় দেওয়া রয়েছে। এরপরের একটা লাইন দেওয়া রয়েছে, সেটার অর্থ কি? হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ টু হ্যাং, ওই যে হলুদ পাতাগুলো অত গাছে কিছুটা থাকবে বা প্রায় ঝরেই যাবে, থাকবেই না, সেটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এটার মাধ্যমে ওর যে বয়সকাল, সময়, ধ্বংস, জীবনের যে শেষ সময়, বার্ধক্য, সেই বিষয়গুলো বোঝানো হচ্ছে। ডেথ বেড বলতে গেলে কোন বিষয়কে বোঝানো হচ্ছে, কি সিগনিফাই করছে? হোয়াট উইল মেক হিজ ফ্রেন্ডস লাভ গ্রো স্ট্রঙ্গার?
না, দ্য ফ্রেন্ডস রিয়েলাইজেশন দ্যাট দ্য পোয়েট ইজ গ্রোয়িং ওল্ড, অর্থাৎ বন্ধু বুঝবে কি না পোয়েট ইজ গ্রোয়িং ওল্ড, যে তিনি মৃত্যুর দিকে এগোচ্ছেন, অর্থাৎ বয়স হচ্ছে, নিয়ারিং ডেথ, মৃত্যুর দিকে এগোচ্ছেন, উইল মেক ইজ লাভ মোর স্ট্রং। এই যে ভাবনা, এটা আরও ভালোবাসাটা বাড়াবে, মোর টেন্ডার অ্যান্ড মোর অ্যাপ্রিসিয়েট, এবং সে ভালোবাসা অনেক গভীর হবে, অনেক শক্তিশালী হবে। এখানেও একটা লাইন রয়েছে এবং সেটা কি মানে সেটা তোমাদের জানতে চেয়েছে। এরপরে রয়েছে ডেথস সেকেন্ড সেলফ। এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এটার মাধ্যমে বোঝানো হচ্ছে মৃত্যু যে আভাস পাওয়া, ফোর শ্যাডোজ, সেটা। বেয়ার রুইন কয়েটস মানে কি বোঝানো হচ্ছে? এরপরে একটা কিছু লাইন রয়েছে গুরুত্বপূর্ণ, সেটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? দিস দ্য পারসিভস well like the sweet birds sang ashes, অ্যাসেস মানে ধরো ছাই, তো এটার মাধ্যমে কী বোঝানো হচ্ছে সেগুলো। এরপরে তোমাদের রয়েছে এই সনেট থেকে কী কী বড় প্রশ্ন আসতে পারে সেটা। এই কবিতা থেকে তোমরা যদি অতিরিক্ত প্রশ্ন কেউ পড়তে না চাও, তাহলে যেটা খুব ভালো করে দেখবে সেটা হলো এই কবিতার যে থিম বা বিষয়বস্তু রয়েছে সেটা দেখবে, এবং তার সাথে হলো ইমাজারি। এই ইমাজারিটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ইমাজারি হিসেবে আসতে পারে, বা ধরো মনে করলে সিম্বল হিসেবে আসতে পারে, বা ধরো ল্যাঙ্গুয়েজ কেন্দ্র করে আসতে পারে, যে এই কবিতার কোন রকমের ল্যাঙ্গুয়েজ কেন্দ্র করে আসতে পারে, বা কবিতার যদি কোনো রকমের টোন নিয়ে কিছু আসে, বা কবিতার থিম রিলেটেড যদি কিছু আসে, তখন তোমরা কিন্তু ইজিলি লিখতে পারবে। এখানে থিম এবং ইমেজের এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে দেখবে। যখন কোনো লাইন তুলে দেবে, ধরো কোনো সরাসরি কোনো একটা লাইন তুলে দিচ্ছে, তখন সেই লাইনটা তোমরা আনসার দেওয়ার পর কিন্তু ওই তোমরা যে থিমটা পড়বে সেটাকে কিন্তু ব্যবহার করলে সহজেই লিখতে পারবা। যখন পরীক্ষাতে কোনো প্রশ্ন কোনো লাইন কোটেশন কবিতা থেকে গল্প থেকে সরাসরি তুলে দিচ্ছে, তখন উত্তর লেখার আগে একটা জিনিস সবসময় মেনটেন করবে, যে এই লাইনটা, যে দিজ লাইনস আর টেকেন ফ্রম শেক্সপিয়ার সনেট 73। যদি একটা লাইন হয় তাহলে তোমরা সেরকম লিখবে যে এই লাইনটা নেওয়া হয়েছে, এরকম লিখে দেবে। কীরকম লিখবে না, দিস লাইন ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম, এরকম লিখে দেবে, যে বা ফ্রম দ্য সনেট 73 মিটে গেল। এখানে তোমাদের জাস্টিফাই দ্য টাইটেল, অর্থাৎ শেক্সপিয়ারের যে সনেট সেটার নামকরণ কতটা যথার্থ সেটা নিয়ে বলা হয়েছে। তারপরে রয়েছে শিরোনামের যথার্থতার পর রয়েছে সে লাইন তুলে প্রশ্ন। এখানে দেখো এটা 3+3 প্রশ্ন। প্রথমে বলছে হাউ ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ইমেজ অফ সানসেট টু কনভে দ্য থিম অফ এইজিং। এই এজিংটাকে বোঝানোর জন্য উনি কোন ইমেজ ব্যবহার করছেন, কীভাবে ইমেজটাকে ব্যবহার করছেন, এক্সপ্লেন হাউ দিস ইমেজারি, এই যে ইমেজারি বা চিত্রকল্প কানেক্টস টু দ্য ওভারঅল মেসেজ অফ দ্য সনেট। এই কবিতার ওভারঅল মেসেজের সাথে এটা কতটা কানেক্টেড, কীভাবে কানেক্টেড সেটা এখানে জানতে চেয়েছে। প্রথমে আমি কিন্তু এটা মেনশন করে দিলাম যে এই লাইনগুলো নেওয়া হয়েছে শেক্সপিয়ারের সনেট 73 থেকে সোর্স হিসেবে, কারণ এই লাইনগুলো ওনার সনেটের লাইন, সেটা মেনশন করে দেবে। তারপর উত্তরটা লিখবে, এবং যখনই কোয়েশ্চেনের মধ্যে ধরো একাধিক এরকম পার্ট করে কোয়েশ্চেন থাকবে, তখন তোমরা কিন্তু প্যারা চেঞ্জ করে উত্তরগুলো লিখবে। আর আরেকটা জিনিস খুব ভালো হয়, যদি তোমরা কোয়েশ্চেনের আনসার লেখার সময় কবিতা থেকে রিলেটেড হোক বা কোনো সিগনিফিক্যান্ট লাইন তোমরা যদি সরাসরি কিন্তু কোট আনকোট লিখতে পারো। এটা কবিতার ক্ষেত্রেও প্রযোজ্য, গল্পের ক্ষেত্রেও প্রযোজ্য, নাটকের ক্ষেত্রেও প্রযোজ্য। যদিও এই নোটের মধ্যে দেওয়া হয়নি এইবারে, তো সত্ত্বেও তোমরা কিন্তু সেটা লিখতে পারো, বা আমরা ক্লাসে যখনই করে তখনই কিন্তু সেই বিষয়গুলো স্টুডেন্টদেরকে শেয়ার করি যে এটা করা উচিত। এক্ষেত্রেও দেখো এখানে মেনশন করা হয়েছে এই কথাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যখনই সাহিত্য পড়বে, বাংলা হোক ইংরাজি হোক যে কোনো, এরকম প্রশ্ন উত্তর লেখার সময় কিন্তু এটা মেনশন করে দেবে, যখন কোনো লাইন তুলে কোট আনকোট প্রশ্ন আসবে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে। এখানে প্রশ্নটা ওই লাইন তুলে করেছে যে হোয়াই ডাজ দ্য পোয়েট মেনশন ইয়েলো লিপস অন অ্যান অফ ইউ, হাউ ইজ দিস ইমেজারি রিফ্লেক্ট দ্য পোয়েটস ফিলিংস অ্যাবাউট এইচিং অ্যান্ড ফায়ার। তোকে এখানে কিন্তু দুটো জিনিসই পাচ্ছ, একটা ইমেজারিও পাচ্ছ, থিমও পাচ্ছ। সেখানে বললাম এই দুটো বিষয় কিন্তু খুব ভালো করে দেখবে, কারণ এই দুটো বিষয় কেউ যদি কবিতার থিম এবং তার সাথে ইমেজারি এই দুটো খুব ভালো করে পড়ে, তাহলে কিন্তু মোটামুটি পুরো কবিতারই তার দখলে থাকবে।
আর তার সাথে কবিতার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো রয়েছে, যেমন ধরো নেচার, এইজিং, মেইন থিম বলো, বা বেয়ারউইন, কোয়েটস, এই যে বিষয়গুলো সেগুলো কি পড়তেই হবে শর্ট হিসেবে, এসএকিউ হিসেবে তোমরা পড়ে নেবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর ওরকম লাইন তুলে প্রশ্ন আসলেও তোমরা পারবা। এছাড়াও কিছু কিছু জিনিস, যেমন কবিতাটা কে লিখেছেন, কবিতার কি স্ট্রাকচার, রাইম স্কিম, মিটার কি, ফাইনাল কাপলেটের কী গুরুত্ব রয়েছে, এই ধরনের কিছু কিছু জিনিস সেগুলো কিন্তু পড়তে হবে। কবিতায় কবি কাকে লিখছেন, ওনার কোনো একজন ইয়ং কোনো ফ্রেন্ডকে উনি অ্যাড্রেস করে লিখছেন, একটা ফেয়ার ইউথ। তো উনি মোট 154 সনেট লিখেছিলেন। এবং এগুলোর মধ্যে কোনোটা সেই তরুণকে উদ্দেশ্য করে লেখা, কোনোটা কোনো একজন গুপ্ত মহিলা, কোনো একজন ডার্ক লেডি বলা হয়, তাকে নিয়ে লেখা। তো এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমাদের সাথে এটা কিন্তু শেয়ার করা হবে।